ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো তোমরা। আসলে আমরা বুঝতে পারছি যে তোমরা খুব কঠিন একটা সময় পাস করছো। তার কারণ দীর্ঘদিন ক্লাস নেই, বাসায় বসে আছো, কাজ নেই। একটা কথা আমি সবসময় বলি, সেটা হলো আমাদের পেশা কী। যেমন আমাকে যদি জিজ্ঞাসা করে কেউ আপনার পেশা কী, তাহলে আমি একজন চিকিৎসক, আমি একজন শিক্ষক, আমি একজন ক্লিনিশিয়ান। তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমার পেশা কী, স্টুডেন্টশিপ, এটা কিন্তু একটা পেশা। এবং এই যে পেশাদারিত্ব, এই যে একটা কাজের মধ্যে আমরা থাকি, এই কাজবিহীন তোমাদের মনে হয় ক্লাস 1-এ যে ভর্তি হয়েছে তারপর থেকে এতটা দীর্ঘ সময় কাজ ছাড়া মনে হয় তোমরা কখনো থাকোনি। যে কারণে আমরা জানি যে তোমাদের মধ্যে অনেক ডিপ্রেশন কাজ করছে, তোমাদের আসলে অনিশ্চয়তা হয়ে যাচ্ছে, কি করব না করব ইত্যাদি বিভিন্ন রকমের মন খারাপের বিষয়গুলা। আসলে আমরা জানি না যে আমরা কবে আমাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবো। তবে মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই যেন আমাদের দেশের শুধু নয়, সার্বিক বিশ্বের পরিস্থিতি যেন ভালো হয় এবং আমরা যেন আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। তো যতক্ষণ আমরা ফিরে যেতে না পারি ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে তোমাদের এক্সিস মেডিকেল কলেজের যে প্ল্যাটফর্মটা, এটাতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এনজয় করি তোমাদের সাথে। কারণ আমি দেখি যে তোমরা অনেকেই এই ক্লাসটা ফলো করো এবং আমি আমার যতই কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, তোমাদের জন্য এই সময়টাকে বের করে আনার জন্য খুব চেষ্টা করি। তো আশা করছি আজকে তোমাদের একটা নতুন আমরা টপিকস পড়াবো, যেটাকে আমরা বলেছি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তোমাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট এসেছে, কারণ আমি দেখেছি যে এখানে অনেকের একটু কনফিউশন কাজ করছে। তো ব্যাপারটা নিয়ে আমরা একটু খোলাসা করে বা একটু সহজ করে আমরা চেষ্টা করব। একটা ক্লাসের জন্য এটা একটু বড় টপিকস হয়ে যায়, আমরা চেষ্টা করব একটা ক্লাসের মধ্যে কভার করার জন্য। যদি ইনকেস না পারি তাহলে আমরা কন্টিনিউশন ক্লাস দিব। তো আজকে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলার আগে আমি যেটা জিনিস বলতে চাই সেটা হলো নর্মাল ইউটেরাইন ব্লিডিং কী। নর্মাল ইউটেরাইন ব্লিডিং মানে হলো হোয়াট ইজ অ্যাবাউট দ্য মিনিস্ট্রেশন। সো এটার জিনিসটা আমরা যদি একটু না জানি তাহলে আসলে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংটা আমরা পড়তে পারবো না। খুব অল্প কথায় বলতে চাই। প্রথমে হলো যে একটা মিনিস্ট্রালে আমরা ইট ইজ এ সাইক্লিক্যাল শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম। তাহলে প্রতি মাসে যেটা হচ্ছে সাইক্লিক্যাল শেডিং, এবং এই যে সাইকেলটাকে এটাকে আমরা একটা মিনিস্ট্রাল হিস্ট্রি যদি আমরা নিতে চাই তাহলে কী কী জিনিস আমাদের নিতে হয় একটা মিনিস্ট্রাল হিস্ট্রি। সো আমাদের প্রথমে যেটা নিতে হয়, সাইকেলটা কী। সাইকেল বলতে বোঝায় যে একটা মিনিস্ট্রেশন হলো ফার্স্ট ডে অফ দ্য মিনিস্ট্রেশন, তারপরের থেকে এই মহিলার দ্বিতীয় মিনিস্ট্রেশনটা কবে থেকে শুরু হবে, এই যে মাঝখানের যে পিরিয়ডটা, এটাকে আমরা সাইকেল বলি। তাহলে সাইকেলটা ইউজুয়ালি আমাদের যেটা হচ্ছে এটা হলো 28 ± 7। 28 ± 7, ইট ইজ নট 28 ± 2, এটা নয় কিন্তু এটা 7। তার মানে কি, এটা 21 দিন থেকে শুরু করে 35 ডেজ পর্যন্ত কোনো মেয়ের যদি সাইকেল হয়, ইট ইজ উইদিন দ্য নর্মাল রেঞ্জ। এটা একটু জানাটা খুব দরকার, কারণ অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে যেমন তার 1 তারিখে মিনিস্ট্রেশন হচ্ছে, সাজেস্ট এটা 1 অক্টোবর হলো, তারপর সেটা হলো গিয়ে তোমার 24 অক্টোবর। তখন সে মনে করে যে এটা মাসের মধ্যে 2 বার হলো, কিন্তু এটা যে নয় এটা তাকে কিন্তু ক্লিয়ার করে আমাদের বলাটা দরকার, বুঝিয়ে বলাটা কিন্তু প্রয়োজন। এরপরে যেটা আসে সাইকেলের পরে আমাদের যেটা আসে সেটা হলো পিরিয়ড। পিরিয়ড মানে এটা কতদিন থাকে, কয়দিন থাকে। নর্মালি আমরা যেটা বলি সেটা আমাদের ইউজুয়ালি 4 to 5 ডেজ বা এরকম দিন থাকে, স্বাভাবিকভাবে 4 to 5 ডেজ থাকে। কাজেই যদি এর চেয়ে কম হয়, মানে 2 ডেজের মতো হয়, তাহলে <4 বা 3 যদি আমরা বলি তাহলে এটা কম। আর যেটা এটা <7 যদি হয় তাহলে এটা বেশি। কাজে কয়দিন থাকে, এটা 2 কিংবা 1 দিন যদি থাকে তাহলে এটাকে কম বলা হবে। 7 দিনের অতিরিক্ত মানে 8 এবং 8, 9, 10 যদি থাকে তাহলে তার এটা পিরিয়ডটা লং পিরিয়ড বলতে হবে। এরপর যেটা আসলে অ্যামাউন্ট, তার পরিমাণটা কেমন আসে। It is difficult to measure the amount because there is no measuring scale or there is no measuring pot to measure this menstrual bleeding. But average আমরা যেটা বলি সেটা হলো আমাদের 30 to 80 ml পর্যন্ত আমাদের অ্যাভারেজ ব্লিডিং হতে পারে। বাট এটা <30 যদি হয় বা 80 ml এর যদি বেশি যদি পরিমাণে হয় তাহলে এটা পরিমাণটা বেশি। তাহলে কীভাবে মেজার করে পেশেন্ট? ইউজুয়ালি এটা সেন্স অফ পারসেপশন। পেশেন্ট বলতে পারে যে যেটা আগে তার এরকম হতো এখন তার চেয়ে তুলনামূলকভাবে বেশি হচ্ছে, এবং প্রতিদিনই দেখা যাচ্ছে প্রোগ্রেসিভলি, যেটা আমরা ফাইব্রয়েডে বলেছিলাম, প্রোগ্রেসিভলি তার এটা বাড়ছে। অথবা অনেক সময় আমরা যেটা বলি যে মিনিস্ট্রাল ব্লাডটা ক্লটেড ব্লাড হয়। এখানে একটা ছোট্ট একটা আমাদের এক্সাম্পল আছে, যেমন সাচ এস দিস ইজ ইউটেরাস অ্যান্ড দিস ইজ ভ্যাজাইনা। সো এখানে ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিংটার পরিমাণটা যখন জমা হয়
তখন এখানে আমাদের কিছু কোয়াগুলেশনটাকে, এই ক্লটগুলোকে ভেঙে দেয়। সে কারণে আমাদের এখানে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু ফ্যাক্টর থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট এই ক্লটগুলোকে ভেঙে দেবে এবং যে মিনিস্ট্রেশনটা হবে সেটা আমাদের, আমরা যদি একটা পেট্টি ডিশ বা একটা আউটসাইডে আমরা যদি কোনো কিছুতে নেই, সে আর ক্লট করবে না। কারণ কি, এই ব্লাডের মধ্যে সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কিন্তু খরচ হয়ে গেছে। টিস্যু লাগবে আমার, এটা পুরাটা খরচ হয়ে গেছে। কিন্তু যদি এমন হয় তাহলে এটা কতটুকু ক্লটিং ফ্যাক্টর আমার আছে? ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের 50 ml-কে ক্লট করার জন্য, আমাদের এটা ক্লটকে ভাঙার জন্য আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট আছে 50 ml। কিন্তু যদি এটা 100 ml হয় তাহলে কী হবে? 50 ml-কে ভাঙবে, 50 ml ক্লটেড অবস্থায় আসবে। কাজে কোনো মহিলা যদি বলে যে তার ক্লটেড ব্লাড হয়, তখন বুঝতে হবে সেটা পরিমাণটা কিন্তু বেশি। এছাড়া আমরা আরও বুঝতে পারি যে সে নাম্বার অফ স্যানিটারি প্যাড কয়টা ইউজ করছে, অথবা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি একটা পেশেন্ট বলল যে তার প্রচুর ব্লিডিং হচ্ছে, কিন্তু যদি তার এনিমিয়া থাকে সাথে, তখন আমরা বুঝি যে হ্যাঁ, সে তো ক্লিনিক্যালি এনিমিয়া হয়ে গেছে, কাজে এটা সঠিক। কিন্তু দেখা গেল যে সে বলছে বেশি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার কোনো এনিমিয়া নাই, কোনো রক্তস্বল্পতা নাই। তখন আমরা বুঝতে পারি যে হয়তো তার পারসেপশনের ভুল আছে, সে হয়তো বুঝতে একটু ভুল করছে। তাহলে এটা হলো প্রথম কথা। এখন অ্যাবনর্মাল ইউট্রাইন বলতে, ব্লিডিং বলতে আমরা কি বুঝি? তাহলে কোথায় অ্যাবনর্মালিটি হচ্ছে? আমরা এটা একটা সাইকেলকে আঁকলাম, এটা একটা সাইকেল এবং এটা কয়েকটা ভাগ আছে। এটা হলো মিনস্ট্রাল ফেজ, যে সময় তার মিনস্ট্রেশন হচ্ছে, যেটা আমাদের বলেছি আমরা এটা 3 to 5 বা 3 to 7 ডেজ পর্যন্ত হতে পারে। এখানে ওভুলেশন হবে, ওভুলেশন, এবং এই ফেজটাকে আমরা বলছি ফলিকুলার ফেজ, ফলিকুলার ফেজ। তার মানে হলো এই সময়টা ফলিকল বড় হতে থাকবে। তাহলে কি হচ্ছে, এখানে ওভাম একটা ফলিকল বড় হচ্ছে, এরকম বড় হচ্ছে, কার ইনফ্লুয়েন্স থাকছে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। সে এসে এই ফলিকুলগুলোকে বড় করছে এবং বড় করার মধ্যে দেখা যায় একসাথে 3-4টা ফলিকুল হয়তো বড় হচ্ছে, তার মধ্যে একটা ফলিকুলই কিন্তু আমাদের বড় হয়, যেটা রাপচার হবে, যেটা আমাদের ওভুলেশন হবে। একটা ফলিকল যেটা গ্রাফিয়ান ফলিকল। এবং এই সময় এই ফলিকলটা যখন বড় হয়, তখন আমাদের এই ফলিকুলগুলো থেকে যে হরমোনটা আসে তার নাম ইস্ট্রোজেন। সো দিস ফেজ ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হরমোন ইস্ট্রোজেন। ওভাম আসলো, এখানে গ্রাফিয়ান ফলিকল হলো, এটা যদি রাপচার হয়ে গেল, রাপচার হয়ে গেলে এই যে ফেজটা শুরু হলো তার নাম তখন হবে আমাদের সেক্রেটরি ফেজ, সেক্রেটরি ফেজ। তার এবং দিস ফেজ ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য হরমোন ইস্ট্রোজেন, এবং তার সাথে আসবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কোথা থেকে আসছে? এই যে আমাদের কর্পাস লুটিয়াম, যখন আমাদের ওভামটা বের হয়ে চলে গেল, বাকিটা কলাপসড এবং কর্পাস লুটিয়াম থেকে আমাদের প্রোজেস্টেরন আসে। সো দ্য সেক্রেটরি ফেজ ইজ আন্ডার বোথ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ঠিক আছে। এখন যদি এই সাইকেলে তার কোনো প্রেগনেন্সি না হয়, তাহলে কি হবে? এই কর্পাস লুটিয়ামটা একটা সময় ডিজেনারেট করে যাবে, ছোট হয়ে যাবে। তখন হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটাই উইথড্র হয়ে যাবে। উইথড্র হওয়ার জন্য তার নেক্সট সাইকেল শুরু হবে, আবার তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে গেল। তাহলে এই যে সাইকেল চলছে, এটা এন্ডোমেট্রিয়াল সাইকেল। এবং একই সাথে কিন্তু আমরা দেখলাম যে ওভারিয়ান সাইকেলগুলোর তার সাথে কোরিলেশনটা কেমন। সো ওভামগুলো বড় হচ্ছে এবং ফলিকুলার ফেজ, এবং সেখানে এন্ডোমেট্রিয়ামটা কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে। তারপরে কি হচ্ছে? ওভুলেশন হলো, সেক্রেটরি ফেজ, আরও এন্ডোমেট্রিয়ামটা ঠিক হলো। ঠিক হয়ে যাওয়ার পরে যখন প্রেগনেন্সি হলো না, কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করে গেল, তখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটাই কমে গেল। কমে যাওয়ার কারণে এই যে দেয়াল তৈরি হয়েছিল ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে, এই দেয়ালটা ভেঙে গেল, শেডিং হলো। শেডিং, দিস ইজ দ্য মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে সেটাই হলো আমাদের মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে এই ফেজটা আমাদের জানাটা খুব দরকার। পেশেন্টটা কোন ফেজে আছে, তার কোন ফেজে প্রবলেম হচ্ছে, এগুলি আমাদের জানতে হবে। আরেকটা জিনিস আমাদের জানতে হবে মেনস্ট্রুয়েশনের মধ্যে, সেটাকে আমরা বলি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিস। মানে হলো আমাদের এটা হলো ইউট্রাস আঁকলাম, এটা এখানে আমাদের আছে দুটা ওভারি, পিটুইটারি। এই পিটুইটারিকে কে কন্ট্রোল করে? হাইপোথ্যালামাস। তাহলে তুমি যদি একটা ইফেক্টিভ মেনস্ট্রুয়েশন পেতে চাও, তাহলে তোমার হাইপোথ্যালামাস ভালো থাকতে হবে, পিটুইটারি গ্ল্যান্ড ভালো থাকতে হবে, ওভারি ভালো থাকতে হবে,
এন্ডোমেট্রিয়ামটা রেসপন্সিভ থাকতে হবে এবং একটা ভালো আউটফ্লো ট্রাক্ট থাকতে হবে, তাহলেই দেয়ার ইজ এ পসিবিলিটি ফর এ রেগুলার মেনস্ট্রুয়েশন। কাজেই আমরা দেখি মেনস্ট্রুয়েশনটা তাহলে কোন জায়গাটাতে হচ্ছে সেটাকে আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এই ছবিটা আমরা এখানে একটু রেখে দিই, আর এই ছবিটা আমরা মনে রাখি কারণ আমরা এখানে বোর্ডটা ইউজ করব। তাহলে এখন আসো যে হোয়াট ডু মিন বাই অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। আমরা কিন্তু ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং বলি নাই, আমি বলেছি অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। সো দেয়ার মেনি অ্যাবনর্মালিটিস ইন এনিওয়্যার। কোথায় অ্যাবনর্মালিটিস হতে পারে? এই যে সাইকেল যেটাকে আমরা বলেছি 28 ± 7, এই সাইকেলে গণ্ডগোল থাকতে পারে। ঠিক আছে, কীরকম গণ্ডগোল? এটা 21 দিনের চেয়ে আগে হচ্ছে, মানে টু ফ্রিকোয়েন্সি হচ্ছে, বারবার হচ্ছে, টু ফ্রিকোয়েন্ট। ইট মে বি মোর দেন 35, মানে বেশি ডিলে করে হচ্ছে, তাহলে এটা একটা গণ্ডগোল হতে পারে। আর কি গণ্ডগোল হতে পারে? এই যে মেনস্ট্রাল যে সাইকেলটা আছে, ডিউরেশনটা আমরা বলছি, এইটার ফেজটা কিন্তু বড় হতে পারে, এটা লম্বা ডিউরেশন হতে পারে। তাহলে যেটাকে আমরা বলি মেনোরেজিয়া, মেনোরেজিয়া। সো মেনোরেজিয়া যদি আমরা বলি তাহলে একটা সুন্দর একটা ডেফিনেশন আছে মেনোরেজিয়ার, যে ইট ইজ দ্য সাইক্লিক্যাল ব্লিডিং আইদার ইন এক্সেসিভ ইন অ্যামাউন্ট অর ডিউরেশন অর বোথ। আইদার এক্সেসিভ ইন অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট কত ছিল আমরা বলেছিলাম 80 ml এর চেয়ে বেশি হচ্ছে, অর এই ডিউরেশনটা 7 দিনের বেশি, কীরকম মোর দেন 8 days, অর বোথ, অথবা দুটোই হতে পারে, সেটার নাম হলো মেনোরেজিয়া। তাহলে এটা এক ধরনের অ্যাবনর্মালিটিস। এই যে মেনোরেজিয়া, এই মেনোরেজিয়ার কী কারণ আছে সেটা আমরা একটু পরে বলবো। তাহলে 1 নম্বর অ্যাবনর্মালিটিস কী হতে পারে? দেয়ার মে বি মেনোরেজিয়া অর দেয়ার টু ফ্রিকোয়েন্ট, মানে হলো 21 দিনের আগে আগে হচ্ছে, যেটাকে আমরা বলি পলিমেনোরিয়া। পলি মানে বেশি, পলিমেনোরিয়া মানে বারবার হচ্ছে। আবার এই পলিমেনোরিয়ার সাথে যদি ব্লিডিংয়ের অ্যামাউন্ট বেশি নয় তখন তার নাম পলিমেনোরেজিয়া। এখন আসো তাহলে পলির উল্টা দিক কি, অপোজিট? অলিগোমেনোরিয়া, মানে তার বেশি দেরি করে হচ্ছে, তার 2 মাস পর পর হচ্ছে, 3 মাস পর পর হচ্ছে, এটা হলো অলিগোমেনোরিয়া। তাহলে কয়েকটা টার্মস কিন্তু আমরা জানলাম মেনোরেজিয়া, আমরা জানলাম পলিমেনোরেজিয়া, আর আমরা জানলাম অলিগোমেনোরিয়া। হাইপোমেনোরিয়া বলেও একটা শব্দ আছে, হাইপো মানে ইফ দ্য সাইকেল ইজ লেস দেন 2 days, তখন তার নাম হাইপোমেনোরিয়া। হাইপো মানে পরিমাণে কম, আর পলি আর অলিগো এই দুটোর অপোজিট শব্দ, এটা আমাদের মনে রাখলাম। এখন যেটা আসছে যে এই যে তার মেনস্ট্রাল অ্যাবনর্মালিটিসগুলো হচ্ছে, আরেকটা ধরনের অ্যাবনর্মালিটিস আছে, সেটা হলো কি নো সাইক্লিক্যাল। যার পলি বা অলিগো হচ্ছে তারও কিন্তু দেখা যাচ্ছে একটা সাইকেল প্যাটার্ন আছে। কীরকম প্যাটার্ন? সে বলছে যে আমার 20 দিন পরে হয়েছে, 21 দিন পরে হয়েছে, কিংবা 40 দিন পরে হয়েছে, এরকম। কিন্তু কিছু কিছু পেশেন্ট আসে বলছে ইন বিটুইন তার পিরিয়ড তার ব্লিডিং হচ্ছে। কোথা থেকে হচ্ছে, কখন হচ্ছে? এই সময় হচ্ছে, দেয়ার ইজ ব্লিডিং, যার কোনো সাইক্লিক্যাল নাম হলো মেট্রোরেজিয়া, অথবা আমরা এটাকে ইন্টারমিনস্ট্রাল ব্লিডিংও বলতে পারি, যে দুইটা সাইকেলের মাঝখানে তার ব্লিডিং হচ্ছে। এবং এই যে মেট্রোরেজিয়া, এটা মেইনলি যেটা হয় লোকাল কজের জন্য হয়। লোকাল কজ কি? দেখা যাচ্ছে এখানে তার একটা পলিপ আছে, অথবা সিএ সার্ভিক্স আছে, অথবা এখানে একটা পলিপ, সার্ভাইকাল পলিপ আছে, অথবা মায়োমেটাস পলিপ আছে। এই জাতীয় লোকাল কেসগুলোতে থাকলে আমাদের এই মেট্রোরেজিয়া হয়। কাজে কোনো পেশেন্ট যদি তোমাকে বলে যে ডিউরিং তার দুইটা সাইকেলের মাঝখানে তার ব্লিডিং হচ্ছে, অথবা পোস্ট কয়টাল হয়েছে ব্লিডিং, অথবা তোমরা আফটার ডিজিটাল এক্সামিনেশন মানে আফটার টাচ তার ব্লিডিং হয়েছে, অফকোর্স ইউ হ্যাভ টু এক্সামিন দ্য সার্ভিক্স, যে ওখানে আমাদের কিছু আছে কিনা। পলিপ থাকতে পারে, একট্রোপিয়ন থাকতে পারে, সিএ সার্ভিক্স সবচেয়ে কমন যেটা উদাহরণ, সিএ সার্ভিক্স। কাজে মেট্রোরেজিয়া হলো এটা আরও খারাপ। তাহলে আমরা কিন্তু কতগুলো অ্যাবনর্মালিটিসের কথা জানতে পারলাম। এখন আমরা যেটা জানতে চাই, তোমাদের বইতে শুরুতেই দেখবা পপকয়েন বলে একটা শব্দ আছে। এটা একটা নতুন মানে এটা খুব রিসেন্ট আমাদের একটা 2011 সালে ফিগো একটা ক্লাসিফিকেশন বলেছে 2011-তে, সেটা হলো পপকয়েন, পামকয়েন, PALM। এটা দুইটা ভাগ করলাম,
কিসে ভাগ করলাম, এই যে অ্যাবনর্মাল ব্লিডিংগুলা কী কারণে হয় এখন আমরা এখানে সেট করে ফেলি। সেট করে ফেলতে গেলে আমরা কী কী ব্লিডিং, প্রথমে আমরা যেটা দেখি পি। পি মানে হলো পলিপ, পি মানে পলিপ। এ মানে হলো অ্যাডিনোমায়োসিস, অ্যাডিনোমায়োসিস। এল, এল মানে লিওমায়োমা মানে ফাইব্রয়েড। এম মানে ম্যালিগন্যান্সি। তাহলে এই যে চারটা পাম, PALM পাম, এই চারটা কিন্তু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। তার মানে হলো ইউট্রাসের স্ট্রাকচারে কী প্রবলেম আছে, কী প্রবলেম আছে, একটা পলিপ ঝুলছে, এতে অ্যাডিনোমায়োসিস আছে। তোমরা জানো অ্যাডিনোমায়োসিস হলে তার প্রচুর পরিমাণে মেনোরেজিয়া এবং ডিসমেনোরিয়া হয়। তোমরা জানো লিওমায়োমা ফাইব্রয়েড ভেরি ইম্পর্টেন্ট কজ অফ দ্য অ্যাবনর্মাল ব্লিডিং। তোমরা জানো এম মানে ম্যালিগনেন্সি, যে কোনো ম্যালিগনেন্সিতে ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অথবা সি সার্ভিক্স, দের ইজ এক্সেসিভ ব্লিডিং। দিজ আর দ্য স্ট্রাকচারাল। এখন আসলে কয়েন দিয়ে আমরা কী বলি, এটা কিন্তু স্ট্রাকচারাল না, এটা হলো কিন্তু কি সাম অ্যাবনর্মালিটিস ইন দ্য ফিজিওলজি। কীরকম, প্রথমেই আমাদের যেটা হলো এই সি, এটার কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি, কোয়াগুলোপ্যাথি মানে হলো এই যে একটা মেয়ের মিনিস্ট্রেশন হচ্ছে, এটা তো হচ্ছে শুরু হচ্ছেই আর হচ্ছে তা তো নয়, কোনো একটা মেকানিজম আছে যে মেকানিজমের কারণে মিনিস্ট্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই যে মেকানিজম, এই মেকানিজমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা প্রোস্টাগ্ল্যান্ডিন। তোমরা জানো আমাদের বডিতে প্রচুর প্রোস্টাগ্ল্যান্ডিন আছে এবং দেয়ার ইজ এ ফাইন ব্যালেন্স বিটুইন দেম। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলা দরকার সেটা প্রোস্টাগ্ল্যান্ডিন ই, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, F2 আলফা অ্যান্ড তার সাথে আছে থ্রম্বোক্সিন A2। এদের কাজকে কনস্ট্রিক্ট করে এবং কোয়াগুলেশন করতে সহায়তা করে, ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে এবং ক্লট ফর্মেশন হতে সহায়তা করে। আর তার সাথে অপোজিট হলো প্রোস্টাসাইক্লিন, সে একাই যথেষ্ট এই কয়জনকে মানে ডিফিট করার জন্য, প্রোস্টাসাইক্লিন। সো প্রোস্টাসাইক্লিন কী করছে, ভেসেলকে ডাইলেট করে দিচ্ছে, ক্লটকে ভেঙে দিচ্ছে। সো দের ইজ এ ব্যালেন্স। কিন্তু কখনও যদি এমন হয় প্রোস্টাসাইক্লিন বেশি হয়ে যায়, থ্রম্বোক্সিন একটু কমে যায়, তাহলে কী হবে, তার প্রচুর ব্লিডিং হবে। আর যদি উল্টা হয়, আমাদের কাজ হলো কি থ্রম্বোক্সিন একে বাড়ানো, প্রোস্টাসাইক্লিনকে কমানো। এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা আমরা বলে রাখি এই কারণে, আমরা যখন ম্যানেজমেন্টে যাব আমরা তখন এই প্রোস্টাসাইক্লিন কিংবা থ্রম্বোক্সিন কাউকে মাঝপথে বন্ধ করতে পারি না, আমাদের বন্ধ করতে হয় সরাসরি প্রোস্টাগ্ল্যান্ডিনকে। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিক ইনহিবিটর আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ফর দ্য কন্ট্রোল অফ দ্য মেনস্ট্রুয়েশন, ঠিক আছে, ব্লিডিংকে কন্ট্রোল করার জন্য। তাহলে এই কোয়াগুলোপ্যাথি এবং ওই জায়গাটাতে আমরা, এটা তো এলো প্রোস্টাগ্ল্যান্ডিনের কথা। কোয়াগুলোপ্যাথির মধ্যে আরও কিন্তু ফ্যাক্টর আছে, যেমন সাম পেশেন্টস একটা পিউবার্টি, তার মেনস্ট্রুয়েশন হয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট তার কি ITP আছে কিনা, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা আছে কিনা, অথবা তার কোনো অ্যাবনর্মাল কোয়াগুলেশন ডিফেক্ট যেটাকে আমরা বলতে ভন উইলবার্স ডিজিজ, বিভিন্ন রকম কোয়াগুলোপ্যাথি আমাদের ব্লাডে আছে, সেগুলো তার আছে কিনা, এটা চিন্তা করতে হবে তোমার। এরপর যেটা আসো সেটা হলো ওভুলেটরি। এই যে ও দিয়ে আমরা বুঝাই ওভুলেটরি, ওভুলেটরি ডিসফাংশন। ওভুলেটরি ডিসফাংশন তার মানে হলো, আমরা একটু আগে ওভুলেশনের কথা বলেছিলাম, প্রলিফারেটিভ ফেজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স ইস্ট্রোজেন, ওভুলেশন। তারপর কর্পাস লুটিয়াম, সিক্রেটারি ফেজ বোথ ইস্ট্রোজেন প্রজেস্টেরন। এখন ওভুলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে তার পুরো সাইকেল কিন্তু অনিয়মিত হয়ে যাবে বা ইরেগুলারিটিস ডেভেলপ করে যাবে। মেইনলি দেখা যায় যেটা যাদের অ্যানোভুলেশন হয়, ওভুলেশন ঠিক মতো, যাদের ওভুলেশন ঠিক মতো হয় তাদের সাইকেলও রেগুলার হয়। উল্টা করে যদি বলি, যার সাইকেল রেগুলার হয় তার ওভুলেশন ঠিক মতো হয়। ধরো সাবফার্টাইল একটা পেশেন্ট আছে যে বাচ্চা নিতে চাচ্ছে, বাচ্চা কনসেপ্ট করছে না, এর ওভুলেশন হচ্ছে কিনা এটা জানার জন্য আমরা সবার আগে তাকে জিজ্ঞাসা করি তার সাইকেল রেগুলার কিনা। যদি রেগুলার সাইকেল হয় তাহলে সেটা ওভুলেটরি হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি ইরেগুলার হয়, না লেট করে হয়, 2 মাস 3 মাস 6 মাস পর পর মেনস্ট্রুয়েশন হচ্ছে, অ্যানোভুলেশন, তাদের কিন্তু ওভুলেশন ঠিকমতো হচ্ছে না এবং দে আর সাফারিং মোর ফ্রম দ্য সাবফার্টিলিটি। কাজে এই যে ওভুলেটরি ডিসফাংশনের জন্য প্রচুর হয়। ইতে হলো এন্ডোমেট্রিয়াল যে কোনো প্যাথোলজি, এন্ডোমেট্রিয়াল কজ। তাহলে এন্ডোমেট্রিয়ামের মধ্যে আমাদের, এন্ডোমেট্রিয়াম ডিসফাংশনের মধ্যে আমাদের মেইনলি যেটা হয় যে এন্ডোমেট্রিয়াম ডিস্ট্রাকশন হয়ে গেছে,
এন্ডোমেট্রিয়াম কমে গেছে, হাইপারপ্লেসিয়া হয়েছে, বেশি বেড়ে গেছে, যে কারণে পোস্টমেনোপোজাল একটা লেডির ব্লিডিং হচ্ছে, অথবা দুইটা এন্ডোমেট্রিয়ামের লেয়ারগুলো বেশি চলে যাওয়ার কারণে সাইনিকিয়া হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে না। সো এই ধরনের এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি সেখান থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। আই মানে আয়াট্রোজেনিক। আয়াট্রোজেনিক মানে তুমি এমন কিছু ড্রাগ ইউজ করেছো যেটার কারণে হচ্ছে, এবং সবচেয়ে কমন যেটা হলো সেটা হলো কন্ট্রাসেপটিভ। কী ধরনের আয়াট্রোজেনিক? যেমন মনে করো কোন ধরনের কন্ট্রাসেপটিভে অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে? ওরাল পিল কিন্তু হয় না। ওরাল পিল কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি হলো রেগুলার করার জন্য সাইকেল। আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমরা দেখবে আবার বলবো। বাট কেউ যদি ওরাল পিল ইরেগুলার খায়, প্রচুর পেশেন্ট আছে যারা মনে করে যে তার হাজব্যান্ড বাইরে থাকে, তাহলে এখন তাকে ওরাল পিল পুরো মাস না খেলেও হবে। এখন সে যেহেতু তার হাজব্যান্ড দূরে আছে, সে পিল খাবে না, সে ফ্রিকোয়েন্ট ছেড়ে খাচ্ছে। আবার এক পাতা ওষুধ আছে, পুরাটা শেষ করে ফেলবে, সেটাও তো একটা ব্যাপার আছে বেশি দিন যদি খাওয়া যায়। তাহলে কি হচ্ছে, সে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই জন্য তুমি হিস্ট্রি নেওয়ার সময় তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি কি কোনো কন্ট্রাসেপশন নিচ্ছেন, এবং সেটা নিলে আপনি নিয়মিত নিচ্ছেন কিনা, কী ট্যাবলেট খাচ্ছেন, এটা জানতে হবে। যেমন সিম্পলি বলি, একটা পেশেন্ট এসেছে, তার বাচ্চার বয়স 1 বছর 2 মাস, এখন তার ইরেগুলার ব্লিডিং হচ্ছে। তো হিস্ট্রির সময় আমার ডক্টর হিস্ট্রি নিয়েছে, সে বলছে আমি পিল খাচ্ছি। আপনি কি পিল নিয়মিত খান? সে বলছে একদম নিয়মিত খাই। কোনো ভুল হয় না? বলে না, বাট তার রেগুলার ব্লিডিং হচ্ছে। তো আমি দেখলাম তার বাচ্চার বয়স 1 বছর 2 মাস। তা প্রথমে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন পিল খাচ্ছেন? সে আমাকে বলল সে মিনিকন খাচ্ছে। তার মানে কি? প্রোজেস্টেরন অনলি পিল। এবং তোমরা জানো যে প্রোজেস্টেরন অনলি পিল কাজ হবে বাচ্চার বয়স 6 মাস হওয়া পর্যন্ত। 6 মাস হওয়ার পরে কিন্তু এটার এফিকেসি কমে যাবে, এবং এটার কারণেই তার ইরেগুলার ব্লিডিং হচ্ছে বা ব্রেক থ্রু ব্লিডিং হচ্ছে। জাস্ট পিলটা চেঞ্জ করে দাও, সে একদম সুস্থ হয়ে যাবে, তার কোনো প্রবলেম নেই। তাহলে দেখো আমাদের মিসকনসেপশন থেকে এবং এই যে কন্ট্রাসেপশন থেকে কত অ্যাবনর্মালিটিস হতে পারে। তাহলে তুমি হিস্ট্রি নিয়েছো, তুমি বলেছো পিল খাচ্ছে, কিন্তু এটা জিজ্ঞেস করতে হবে তাকে। এরপর যেটা আসলে সে ইন্টারইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস নিচ্ছে কিনা। ডিভাইসের কারণে কিন্তু অনেক সময় এ ধরনের ইরেগুলার ব্লিডিং হয়। এবং আমরা বলেছি কোনো পেশেন্ট যদি কন্ট্রাসেপটিভ, যখন তোমাদেরকে আমরা পড়িয়েছি, যদি আমরা ডিভাইসটা কিন্তু খুলে দিই না, আমরা প্রথমে যেটা করি তাকে হলো ওরাল পিল তাকে অ্যাড করে দিই যাতে সাইকেলটা রেগুলার হয়ে যায়, তারপরে ওরাল পিলকে আমরা উইথড্র করে দিই। কিন্তু তার কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা আমরা 10 বছরের জন্য দিয়েছি আইসিডি, এটা আমরা রাখতে চাই, চট করে খুলে দিতে চাই না। ইনজেক্টেবল কন্ট্রাসেপশন, প্রচুর মেনোরেজিয়া, প্রচুর পেশেন্টের থাকে, ব্লিডিং ইরেগুলার হয় অথবা টোটাল বন্ধ হয়ে যায়। কাজেই আমরা এই যে আয়াট্রোজেনিকের মধ্যে এই কথাগুলো আসবে। এন মানে কি? নট ইয়েট ডায়াগনোসিস, নট ইয়েট বা ইয়েট টু ডায়াগনোসিস, নট ইয়েট অথবা ইয়েট টু ডায়াগনোসিস মানে আমরা এখনও এটাকে ডায়াগনোসিস করতে পারি নাই। তাহলে সেগুলি ডায়াগনোসিস করতে কেন পারি নাই এই কারণে যে আমাদের ইনভেস্টিগেশনস বা আমাদের যা কিছু আছে, দেয়ার ইজ সো মাচ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আমরা এখনও কনক্লুসিভ কিছুতে আসতে পারি নাই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা তাকে আরও ইনভেস্টিগেশনস করার পরে, ইভেন অনেক পেশেন্টের সার্জারির পরেও কিন্তু আমাদের ডায়াগনোসিস হয়, চেঞ্জ হয়ে যায়। আমি মনে করেছিলাম এটা ফাইব্রয়েড, লিও বাট এটা হলো অ্যাডিনোমায়োসিস, ওরকম চেঞ্জ হতে পারে। তাহলে এই যে আমরা পাম কয়েনের যে একটা নাম জানলাম, তাহলে এটা দিয়ে তোমাদের কিন্তু এখন ক্লিয়ার যে কী কী কারণে আমাদের এই অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। এখন একটা ব্লিডিংয়ের কথা মনে করো, এর কোনো কিছুর মধ্যে যাচ্ছে না, কোনো কিছুর মধ্যে ফালানো যাচ্ছে না, কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস নাই, কোনো কোয়াগুলোপ্যাথি নাই, কোনো আয়াট্রোজেনিক কজ নাই, কোনো এন্ডোমেট্রিয়াল কজ নাই, কিছুই নাই। তাহলে কেন ব্লিডিং হচ্ছে অ্যাবনর্মাল? এখন আমাকে পেশেন্ট জিজ্ঞাসা করেছে আমার তো কিছুই নাই, তারপরে কেন হচ্ছে? সেইটারই নাম হলো dysfunctional uterine bleeding. Okay, so dysfunctional uterine bleeding is such a bleeding when there is no clinically detectable organic, systemic or any iatrogenic pathology. Organic কারা? অর্গান মানে পেলভিক অর্গানসের কোনো প্যাথোলজি নাই, কোনো সিস্টেমিক নাই, কোয়াগুলোপ্যাথি নাই, অথবা কোনো হরমোনাল ইমব্যালেন্স নাই, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এই জাতীয় কোনো তোমার সিস্টেমিক কজ নাই, অথবা লিভার ডিসফাংশন, তার হেপাটিক ফেইলিয়ার অথবা হাইপারটেনশন, এটা কারণে তাই নাই, এটা হলো সিস্টেমিক কজ। তাহলে আমরা কী কী বললাম? অর্গানিক বলেছি, সিস্টেমিক বলেছি,
আয়াট্রোজেনিক বলেছি। এটা কোনোটাই যখন না পাবো তখনই তার নাম ডিউবি। সো ডিউবি ইজ আ method to diagnosis by exclusion of the all other cause of the abnormal bleeding. তাহলে this is the abnormal uterine bleeding and this is the Palm-Cohen classification, Palm-Cohen causes for the diagnosis, and there is no Palm-Cohen and that is the dysfunctional uterine bleeding. আমরা কিছু পাইনি, তাহলে এটা abnormal bleeding হবে। তাহলে এই ব্লিডিংটা কেন হচ্ছে এটা যদি বলি তাহলে দেখা যাচ্ছে this is the imbalance of the hypothalamo pituitary ওভারিয়ান অ্যান্ড এন্ডোমেট্রিয়াল অ্যাক্সিস। এটা কি করে বোঝাতে পারি? সাচ এস তোমরা দেখলে এটা যে চেইন অফ কমান্ড, আমাদের একটা অফিস বা যে কোনো কিছু আমরা কাজ যদি করা যায় তাহলে একটা চেইন অফ কমান্ড, একজন কাজ করছে, সে তার সাবঅর্ডিনেট যে তাকে বলছে, সে তখন বলছে, এই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় বসে তার মতো কাজ করছে, সবাই মিলে যখন কাজ করছে তখন একটা সুন্দর ফলাফল আমরা পাচ্ছি। কিন্তু যদি কখনো ইনকোঅর্ডিনেশন হয়, কেউ কিন্তু খারাপ না, বস যে আছে সেও খুব ভালো, মাঝখানে যে মিডল ম্যান আছে সেও খুব ভালো, যে আছে সব ভালো, বাট তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। কীরকম কোঅর্ডিনেশন নাই? সে যে অর্ডারটা দিয়েছে সেটা সে ফলো করছে না, অথবা ফলো করার মতো ক্যাপাবিলিটি নাই, সে অন্য কাজ খুব ভালো পারে, এটা পারে না। সো দিস ইজ দ্য ইনকোঅর্ডিনেশন বিটুইন অফ দ্য হাইপোথ্যালামো পিটুইটারি। এই অ্যাক্সেসের ইনকোঅর্ডিনেশনের জন্যই এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হয়। এটাকে ডিসফাংশনালও বলতে পারো, ফাংশনালও বলতে পারো, ফাংশনালও বলতে পারি যে এটা। অ্যাবনর্মাল ব্লিডিংয়ের ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টরের নাম না বললেও হয়, এটা হলো এই যে ফাংশনাল যেটা, সেটা হাইপোথ্যালামাসের মধ্যে আমরা আসি। যে হাইপোথ্যালামাসের জন্য কোনো প্রবলেম, মনে করো যে স্ট্রেস, স্ট্রেসের কারণে কিন্তু দেখা যাচ্ছে তোমার অনেক পেশেন্টের অ্যাবনর্মাল ব্লিডিং হয়। সিম্পলি দেখা যাচ্ছে যে এক্সাম, ওই সময়টা দেখা যায় মেয়েরা খুব স্ট্রেসফুল কন্ডিশন আছে, তার অ্যাবনর্মাল ব্লিডিং শুরু হয়েছে। ম্যারিড, চেঞ্জেস অফ দ্য সিচুয়েশন অথবা এনভায়রনমেন্ট, যে কোনো পারিপার্শ্বিক পরিবর্তন কিছু হওয়ার পরে তার এটা অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে। তাহলে সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এখন আসো যে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং আমরা যদি বলি তাহলে এটা আমরা কয়টা, হোয়াট আর দ্য টাইপস অফ দ্য ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং? আমরা দুইটা টাইপ বলছি, একটা হলো ওভুলেটরি আর হলো অ্যানোভুলেটরি। যাদের ওভুলেটরি তো বুঝেই বলছে তাদের ওভুলেশন হচ্ছে, তাহলে তার কেন অ্যাবনর্মাল হচ্ছে, তারপরে তার মেনোরেজিয়া হচ্ছে কেন? তার কি কোনো ফাইব্রয়েড আছে, অ্যাডিনোমায়োসিস আছে, এন্ডোমেট্রিওসিস আছে, টিউব ওভারিয়ান মাস আছে? কিছু নেই, বাট তারপরেও ব্লিডিং হচ্ছে। সো দিস ইজ দ্য ওভুলেটরি ব্লিডিং। তার মানে সাইকেলটা রেগুলার হচ্ছে কিন্তু তারপরে ব্লিডিং হচ্ছে, বেশি হচ্ছে, কোনো আমরা অর্গানিক কজ পাই নেই। দিস ইজ ওভুলেটরি, তাহলে এটা সাইক্লিক্যাল ব্লিডিং। বাট অ্যানোভুলেটরি যখন হয় তাহলে ইট ইজ দ্য অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, এবং তাতে দেখা যাচ্ছে যে লম্বা পিরিয়ড। কীরকম ঘটনা ঘটে? আমরা যে যখন ছবি এঁকেছিলাম সাইকেলের, এই যে সাইকেলটা, এটুকু আমাদের ছিল ইস্ট্রোজেন, এখানে ছিল ওভুলেশন, এটা ছিল প্রোজেস্টেরন প্লাস ইস্ট্রোজেন। বাট অ্যানোভুলেটরিতে কী ঘটবে? অ্যানোভুলেটরিতে কোনো ওভাম আসে নাই, না আসার কারণে কি হচ্ছে? প্রোজেস্টেরন নাই। এখন একটা ঘটনা দেখো, এই যে প্লেশিয়া করে এরকম করে দেয়াল গেঁথে যাচ্ছে, প্রোজেস্টেরন কি করে? প্রোজেস্টেরন একে লিমিট করে যে না, এত বাড়া যাবে না, দেয়াল এত উঁচু হওয়া যাবে না। প্রোজেস্টেরন হলো এই এন্ডোমেট্রিয়াম লিমিটিং, বা এটাকে হাইপোপ্লাসিয়া করে, উল্টা দিকে কাজ করে। ইস্ট্রোজেন হাইপার করে, প্রোজেস্টেরন নিচের দিকে নামায়। এখন এখানে তার ওভুলেশন হওয়ার কথা ছিল, প্রোজেস্টেরন আসছিল, ইস্ট্রোজেন বাড়ছে, প্রোজেস্টেরন বলছে না, এত বাড়া যাবে না। বাট যদি প্রোজেস্টেরন না আসে, ইস্ট্রোজেন মনের আনন্দে বেড়েই যাচ্ছে, সাইকেল প্রলং হয়ে যাচ্ছে। 28 দিন চলে গেছে, 35 দিন চলে গেছে, 40 দিন, 45 দিন চলে গেছে, 50 দিন চলে গেছে, এখনও পর্যন্ত তার কোনো খবর নাই। এইরকম সময় যখন বাড়তেই থাকে, এক সময় দেখা যাচ্ছে আর ওই একা দেয়াল এত লম্বা করে আর দাঁড়িয়ে থাকতে পারে না, হঠাৎ করে দেয়ালটা ধসে যায়। যে লিমিটিং প্রোজেস্টেরন তো তার নেই, এত বেড়েছে। তুমি এখন মনে করো যদি একটা দেয়াল, তুমি ইটের দেয়াল বানাতে চাও, তাহলে তোমাকে দুটো পিলার বানাতে হবে, তাহলে তুমি ইটের দেয়াল গাঁথতে পারবা। কিন্তু পিলার নাই, তুমি শুধু ইটের পরে ইট গাঁথতে চেষ্টা করছো, একটা সময় দেখবা তুমি যতই গাঁথতে চাও এই দেয়াল আর দাঁড়াবে না, দেয়াল ভেঙে যাবে যদি তার কোনো সাপোর্ট না থাকে।
কাজেই এই দেয়াল একসময় কী করবে, ভেঙে যাবে। যখন সে ভেঙে যাবে তখন এই ভাঙাটা দীর্ঘদিন পর্যন্ত ভাঙতে থাকবে, কারণ দেয়াল তো অনেক উঁচু হয়ে গেছে, এই দেয়াল ভাঙতে সময় লাগবে না। কাজে তার কি হবে, তার লম্বা সময় অ্যামিনোরিয়া থাকবে। আবার যখন ব্লিডিং হবে বলবে যে আমার 3 মাস পর পর ব্লিডিং হচ্ছে, আর যখন ব্লিডিং হচ্ছে 20 দিন, 25 দিন, 26 দিন, 28 দিন পর্যন্ত ব্লিডিং হচ্ছে। সো এটা হলো অ্যানোভুলারি টাইপ। এবং এই ধরনের যাদের হয় তাদের এটাকে আমরা আরেকটা নাম বলি, তার নাম আছে মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকা। মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকা। তাহলে কি ঘটনা ঘটলো, ইস্ট্রোজেন দেয়াল কাটতে শুরু করেছে, এন্ডোমেট্রিয়ামকে রিজেনারেট করতে শুরু করছে, আরামসে দেয়াল গাচ্ছে, কোনো ওভুলেশন হয়নি। ওভুলেশন না হওয়ার কারণে প্রোজেস্টেরন যে তাকে লিমিট করবে সেটা হয়নি। কোনো কর্পাস লুটিয়াম এসেছে, কর্পাস লুটিয়াম নেই, প্রোজেস্টেরন নেই। তাহলে কর্পাস লুটিয়ামটা যখন ডিজেনারেট করে যাওয়ার কথা ছিল, মরে যাওয়ার কথা ছিল, তখন ইস্ট্রোজেন পর্যন্ত দুজনে উইথড্র হওয়ার কথা ছিল। কিন্তু এখানে তো নাই, এখানে তো আমাদের কর্পাস লুটিয়াম হয়ই নাই, কোনো প্রোজেস্টেরন হয়নি। কাজে কী হচ্ছে, এখানে মরে যাওয়ার প্রশ্ন আসছে না। তাহলে ইস্ট্রোজেনটা কোথা থেকে আসছে, ইস্ট্রোজেনটা আসছে এফএসএস কন্টিনিউয়াস, এখানে এফএসএস আসছে। আর কি হচ্ছে, এই ছোট ছোট ওভারিয়ান ফলিকল, কোনোটাই বড় পাস করে নাই, সবাই একজন একজনের সাথে ঠেলাঠেলি করেছে। গ্রাফিয়ান ফলিকল কেউ তৈরি করতে পারে নাই, সবাই ছোট ছোট ওভারিয়ান ফলিকল করেছে এবং একটু 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 করে ইস্ট্রোজেন তৈরি করেছে, যে কারণে অল্প অল্প ইস্ট্রোজেন এখানে বড়। আর এই যে ইস্ট্রোজেন অল্প অল্প করে হতে হতে ওরা আবার কি করেছে, একটা জায়গায় জমা করেছে ইস্ট্রোজেনগুলোকে, একটু একটু করে জমা করতে করতে একসময় দেখা যাচ্ছে সে এফএসএইচকে নেগেটিভ ফিডব্যাক পাঠাচ্ছে যে না, আমাদের আর ইস্ট্রোজেন আছে, এফএসএইচ দরকার নাই। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন বন্ধ হয়ে গেল। আর তার সাথে আমরা বলেছি যে এতটুকু যে দেয়াল, এটাকে ব্লাড ভেসেলস এই পর্যন্ত গেছে, অতটুকু পর্যন্ত সাপ্লাই দিতে পারে নাই। কেন পারে নাই, ব্লাড ভেসেলসে যাইতে পারে, লম্বা হইতে পারে এতটুকু, কিন্তু তুমি দেয়াল গেঁথেছো এতটুকু, তাহলে এইটুকু ইস্কেমিয়া, নো ব্লাড ভেসেলস, নো সাপ্লাই। সো কী হবে, নেক্রোসিস হবে, ব্রেকডাউন হয়ে যাবে, ভেঙে দেয়াল ভাঙতে শুরু করলো। তো লম্বা দেয়াল যেহেতু গেঁথেছে, এই দেয়াল ভাঙতে সময় লাগবে, এবং সেইটা হলো আমাদের মেট্রোপ্যাথিয়া হেমোরেজিকা। এটা হলো আমাদের অ্যানোভুলার টাইপের অফ ব্লিডিং। তাহলে দেখো, আমরা আজকে জানলাম অলরেডি যে পাম কয়েন ক্লাসিফিকেশন কাকে বলে, আমরা জানলাম ডিসফাংশনাল ইরেকটাইল ব্লিডিংয়ের ডেফিনেশন কি, আর আমরা জানলাম এটার দুইটা টাইপ, একটা হলো আমাদের ওভুলার, একটা হলো অ্যানোভুলার। এখন যেটা আসো যে হাউ ক্যান ডায়াগনোজ ইট ইজ এ কেস অফ ডিসফাংশনাল ইরেকটাইল ব্লিডিং, পেশেন্ট কীভাবে আসবে। পেশেন্ট যখন আসছে, পেশেন্ট প্রথমেই যেটা বলছে যে আমার প্রচুর ব্লিডিং হচ্ছে, পেশেন্টের এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। এখন এই যে ব্লিডিংটা হচ্ছে, ব্লিডিং হওয়ার পর তোমাকে কিন্তু তো খুব ভালো করে তার কিছু হিস্ট্রি নিতে হবে। কেমন হিস্ট্রির মধ্যে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট আমরা বলবো, তার এক নম্বর হলো ব্লিডিংয়ের প্যাটার্নটা খুব ভালো করে তোমাকে জিজ্ঞাসা করতে হবে, টু দ্য পয়েন্ট একদম। এবং আমরা গত 3 মাসের কমপক্ষে হিস্ট্রি নেব, কারণ হঠাৎ করে একটা সাইকেলে তার যদি অ্যাবনর্মালিটিস হয়, চট করে তাকে ডিসফাংশনাল ব্লিডিং বা কোনো ডিজিজ বলে তোমরা বলো না, মিনিমাম 3 মাসের একটা তার অ্যাবনর্মালিটিস হিস্ট্রি থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে রুগীরা যদি সেরকম বলতে না পারে, কখনো আমরা তাকে একটা মিনস্ট্রাল ক্যালেন্ডার মেনটেন করতে বলি, যে ঠিক আছে আপনি বলেছেন আপনার অ্যাবনর্মালিটিস, বাট ইউ আর নট এনিমিক, উই আর নট অরিড অ্যাবাউট দিস। সো আপনি একটা মিনস্ট্রাল ক্যালেন্ডার মেনটেন করেন, আমরা দেখি যে সামনে 3 মাস আপনার প্যাটার্নটা কেমন থাকে। দেখা গেলো ক্যালেন্ডার নিয়ে যখন উনি ফিরেছেন, তখন দেখা যাচ্ছে তার প্যাটার্নটা কিন্তু উইদিন নর্মাল রেঞ্জের মধ্যে আছে, তাহলে তো ভয়ের কোনো কারণ নেই। কাজে মিনস্ট্রাল হিস্ট্রির ডিটেলস নিতে হবে, তাকে নিতে হবে তার সাইক্লিক্যাল কিনা, কতদিন থাকে, পরিমাণ কেমন, অ্যাসোসিয়েটেড কোনো পেইন আছে কিনা। যেমন ব্লিডিং বেশি হচ্ছে, অ্যাসোসিয়েটেড পেইন, তাহলে অ্যাডিনোমায়োসিস। ব্লিডিং বেশি হচ্ছে, তার পেইন নাই, ইউটারাস বড়, ইট ইজ লিওমায়োমা। তাহলে এই যে আমরা তখন কোরিলেট করব, তাহলে এটা হলো আমরা ব্যাপার। আর জিজ্ঞাসা করবো ক্লটেড ব্লাড যায় কিনা, এটা হলো 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, যেটা হলো তার কি কোনো প্রেগনেন্সি ইভেন্ট আছে কিনা। যেমন এটা হলো যে বয়সটা, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে তার বয়স কত, কারণ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বয়সটা আমি বলবো আবার। তাহলে আচ্ছা, আরেকটা কথা হলো যেটা প্রেগনেন্সি ইভেন্ট, একটা রিপ্রোডাক্টিভ মেয়ে, তার হাজব্যান্ডের সাথে সে আছে, তার অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, সবসময় প্রথমেই ধারণা করবা প্রেগনেন্সি বা প্রেগনেন্সি রিলেটেড কোনো কমপ্লিকেশনস আছে। ইজ ইট থ্রেটেন্ড অ্যাবর্শন, ইজ ইট মিসড অ্যাবর্শন, ইজ ইট একটোপিক, অর ইজ ইট হাইড্রেটিফর্ম মোল, যে কোনোটাই তো হতে পারে। সে বলছে যে না, শো ইজ নট প্রেগনেন্ট, বাট তার এই ডিক্লারেশন ইজ নট এনাফ
যে তুমি তার প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনস হয় না। প্রচুর পেশেন্ট আসে যারা হয়তো বা 5 দিন পরে তার মেনস্ট্রুয়েশন হয়েছে, বাই দিস টাইম তার প্রেগনেন্সি হয়ে গেছে এবং অ্যাবর্শনও হয়ে গেছে, অ্যান্ড ইটস এ কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন, সেটা বুঝতেই পারছে না। কাজেই প্রেগনেন্সির কোনো পসিবিলিটি আছে কি না, এবং এই যে সাইকেলটা এটা কি একটু ডেট ওভার করে হয়েছে কি না, এটা কি একটু পিক কি না। আজকে একটা পেশেন্ট এসেছে, সেটা তার অ্যাবনর্মাল ব্লিডিংয়ের মতো, কিন্তু পরে আমি দেখি তার প্রেগনেন্সি ইজ পজিটিভ, এবং আমি পরে দেখলাম যে ইটস এ কেস অফ একটুপিক প্রেগনেন্সি, অথচ সে এটা রিলেটই করতে পারছে না যে সে ইজ প্রেগনেন্ট। কাজেই কোনো প্রেগনেন্সি ইভেন্ট থাকতে পারে, এটা অলওয়েজ মাথার মধ্যে সবার আগে চিন্তা করবে। তাহলে এটা একটা খুব ভালো করে তাকে হিস্ট্রি নেবে, বিশেষ করে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, এবং তার পিল খাচ্ছে কিনা, আইওসিডি আছে কিনা, ইঞ্জেকশন নিচ্ছে কিনা, এটা দেখতে হবে। এছাড়া হিস্ট্রির মধ্যে আমাদের আর তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না, বাকিগুলো তো আমরা বলেছি যে এই মোট কথা মিনিস্ট্রাল হিস্ট্রি এবং তার প্রেগনেন্সি রিলেটেড যে হিস্ট্রি, এটা আমাদের ভালো করে নিতে হবে। এখন যেটা আসো এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো যে এক্সক্লুডিং ক্রাইটেরিয়া। তাহলে আমরা জেনারেল এক্সামিনেশনে যদি যাই, প্রথমে আমরা দেখব তার এনিমিয়া আছে কিনা। যদি পেশেন্টের এনিমিয়া না থাকে, তাহলে থিঙ্ক যে সে কি আমাকে সঠিক তথ্য দিচ্ছে কিনা, কারণ যার এত ব্লিডিং হচ্ছে তার এনিমিয়া হবে না, এটা তো আনইউজুয়াল। এরপর আসো অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা ডিসফাংশন রিলেটেড ব্লিডিং কী পাবো? নেগেটিভ, কিছু পাবো না। একটা লাম্প পেয়েছি, তাহলে তো তোমার ফাইব্রয়েডের দিকে চলে যাচ্ছে। কিছু পাই নাই, ইট ইজ গোজ ইন ফেভার অফ ডিউবি। কোনো কিছু পেলাম না, তাহলে ডিউবির ক্ষেত্রে আমাদের প্রথম আমরা যদি বলি যে কী কী আমরা পাবো, এটা তাহলে ডিউবির আমাদের ডায়াগনোস্টিকের মধ্যে কী কী পাবো। 1 নম্বর আমরা বলেছি পেশেন্ট এনিমিক থাকবে, হিস্ট্রি তো গেল। পার অ্যাবডোমেনে কী থাকবে? নো অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, কোনো অ্যাবনর্মালিটি পাইনি পার অ্যাবডোমেনে। পিভিতে কী পাবো আমি? পিভি করব, নো অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, তার কোনো ইউট্রাস নর্মাল সাইজ, তার কোনো টিউব ওভারিয়ান মাস নাই, তার কোনো টেন্ডারনেস নাই, ঠিক আছে। তাহলে এইটা কোথায় ফেভারে যাবে? আমার কোনো পলিপ নাই, সার্ভিক্স ভালো আছে, সার্ভিক্সে কোনো গ্রোথ নাই, নেগেটিভ। তাহলে এগুলি যখন হলো, তখন আমার বললো যে কিছু কি পেলেন? না, কিছু না, সবই তো নর্মাল আসছে, কিন্তু ব্লিডিং বেশি হচ্ছে। তাহলে ইউ শুড গো ফর দ্য নাও ইনভেস্টিগেশনস, তাই না? পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কি পরীক্ষা নিরীক্ষা করবো? এনিমিয়ার জন্য আমাদের কি করতে হবে? সিবিসি করতে হবে, তার ব্লাডে কীরকম। এছাড়া এখন তুমি আসো পার অ্যাবডোমিনাল এবং পার ভেজানাল এক্সামিনেশান। এটাকে জন্য আমরা সবচেয়ে বেশি যেটার উপর ডিপেন্ড করি সেটা হলো আলট্রাসোনোগ্রাফি। এবং আলট্রাসোনোগ্রাফি খুব স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিসটা খুব ডেফিনিট করে বলে দিবে যে এটা তোমার ফাইব্রয়েড অর পলিপ আছে, অথবা এটা অ্যাডিনোমাইসিস আছে, এন্ডোমেট্রিওসিস আছে, যেটাই থাকে, অথবা ইন্টারউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আছে ভিতরে, যাই আছে বলে দিবে। কাজে আলট্রাসোনোগ্রাফি করব। তাহলে এই দুইটা টেস্ট হলো আমাদের ম্যান্ডেটরি ডায়াগনোসিসের জন্য। বাট আরও কিছু কিছু জিনিস আমাদের ম্যান্ডেটরি দরকার, যেগুলো নেগেটিভ হওয়াটা দরকার। যেমন তার থাইরয়েড ফাংশন কেমন আছে। থাইরয়েড ফাংশনের জন্য FT4, FT3 অথবা TSH করতে হবে। আমরা বলেছি হাইপার থাইরয়েডিজমের যে কোনোটাতেই তোমার কিন্তু এক্সেসিভ ব্লিডিং হতে পারে, কাজে এটা দেখতে হবে। ওই যে বাচ্চা মেয়ের কথা বলেছিলাম 14 বছর, তার কি কোনো BTCT প্লাটিলেট কাউন্ট দেখে নাও, তার ITP আছে কিনা, এটা দেখতে হবে। যদি তার অ্যাক্টিভ লিভার ডিজিজ থাকে, তাহলে তোমার লিভার এনজাইমসগুলো তাকে দেখে নিতে হবে। তাহলে এই যে এগুলো আমাদের এই জায়গাটা দেখে নিতে হবে। এখন আসো পেলভিক প্যাথোলজি, যে তুমি দেখলে আলট্রাসোনোগ্রাফি, ইজ ইট এনাফ ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য পেলভিক ডিজিজ? আর কোনো এইডস কি তুমি চাও? চাই। যেমন ধরো এই পেশেন্টের বয়স হলো 45, তাহলে কিন্তু আমি এই আলট্রাসোনোর সাথে সাথে এই আলট্রাসোনোটা আমাদের ট্রান্স অ্যাবডোমিনালও হতে পারে অথবা ট্রান্সভেজানাল হতে পারে। ট্রান্স অ্যাবডোমিনাল হলে এই ফাইব্রয়েড ট্যাবলেট দেখলে খুব ভালো দেখা যায়, বাট আমি যদি এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা দেখতে চাই, যেটা কতটুকু থিক, এটা দেখার জন্য TVSটা ইজ মোর ইম্পর্ট্যান্ট। তাহলে আমি এটা করতে পারি। অথবা এই মহিলার বয়স 55, তার মেনোপজ ছিল কিন্তু তার ব্লিডিং হচ্ছে, সো উই ক্যান গো ফর দ্য হিস্টারোস্কোপ, যে যে কোনো পলিপ আছে কিনা, কোনো হাইপারপ্লেসিয়া আছে কিনা, এবং হিস্টারোস্কোপ করতে পারি। অথবা এখানে আমাদের কোনো টিউব ওভারিয়ান মাস যদি থাকে, অথবা আমাদের এন্ডোমেট্রিওসিস যদি থাকে, ইউ ক্যান গো ফর দ্য ল্যাপারোস্কোপ। তাহলে এটা কি? এটা হলো যেটা আমরা সেই টেস্টগুলোই করব যে টেস্টগুলো আমাদের অর্গানিক প্যাথোলজিকে এক্সক্লুড করবে।
তাহলে ডিউবির ফেভারে কোনো পয়েন্টস নাই যে আমি এটা পেলে তাকে ডিউবি বলবো, কিছু পাই না যখন তখনই বলি এটা ডিউবি। তাহলে এখন কি হয়েছে আমার পেশেন্টকে, এই যে ইনভেস্টিগেশনসের মধ্যে আমাদের সবচেয়ে অ্যাভেলেবল যেটা, আমরা তাহলে ব্লাডের এগুলো করলাম, ব্লাডের গ্রুপিং আরএইচ টাইপিং করলাম, কারণ এনিমিয়া থাকলে পেশেন্টকে ব্লাড দিতে হবে, আলট্রাসোনোগ্রাফি করলাম, রিপোর্ট করে এসছে, সব পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন আমার রুগী বলেছে যে তাহলে আমার ডায়াগনোসিস কী? তখন আমি বলি আপনার ডায়াগনোসিস হলো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এখন বলে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং মানেটা কি? ডিসফাংশনাল ব্লিডিং মানে হলো আমরা যখন আপনার কোনো সমস্যা দেখতে পাই না অর্গানিক, কিন্তু তারপরেও যখন আপনার ব্লিডিং হয় তখনই তাকে আমরা বলি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। সোজা কথা, এটা ডায়াগনোসিসের মধ্যে আমরা ডেফিনেশনের মধ্যে বলেছি। ভালো কথা। এখন আসে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে বয়সের কথা বলেছিলাম, বয়সটা খুব ইম্পর্টেন্ট। আমরা 4টা বয়সকে খুব ইম্পর্টেন্ট ঘুরে ধরবো। প্রথমেই আমরা যেটা বলবো পিউবার্টি। পিউবার্টির ক্ষেত্রে আমাদের, তোমরা জানো, তোমাদের এটা এত বেশি কোশ্চেন দেওয়া হয় যে এ 15-year girls come with you with excessive menstruation and her blood hemoglobin level is 5 gram per dl. So how can you manage this patient? এটা তোমাকে একটা সিনারিও দিলাম। সো মাই ডায়াগনোসিস ইজ পিউবার্টি মেনোরেজিয়া। ঠিক আছে? তাহলে এই যে পিউবার্টি মেনোরেজিয়া, এর ইনভেস্টিগেশনের মধ্যে তুমি যদি তার কোয়াগুলেশন ফ্যাক্টরটা না করো তাহলে কিন্তু তোমার ডায়াগনোসিস কমপ্লিট হবে না, কারণ দিস পেশেন্ট মে সাফার ফ্রম দ্য এটা। এখন আমি বলেছি তার কত হিমোগ্লোবিন 5 গ্রাম। তুমি কি মনে করো 5 গ্রাম নিয়ে পেশেন্ট বাড়িতে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারে? কখনো না। দিস পেশেন্ট নিড দ্য ব্লাড ট্রান্সফিউশন। তাহলে প্রথমে আমরা যেটা বলি যে ইট ইজ এ কেস অফ পিউবার্টি মেনোরেজিয়া, দ্য হিমোগ্লোবিন অ্যান্ড উইথ সিভিয়ার এনিমিয়া। এবং এই সিভিয়ার এনিমিয়ার জন্য দিস পেশেন্ট নিডস হসপিটালাইজেশন, অ্যাবসোলিউট বেড রেস্ট অ্যান্ড কারেকশন অফ দ্য এনিমিয়া। সো হাউ ক্যান ইউ কারেক্ট দ্য এনিমিয়া? আই উইল গিভ দ্য ব্লাড ট্রান্সফিউশন। হাউ মাচ অ্যামাউন্ট, কয় ব্যাগ ব্লাড দিবা? আমরা জানি, তোমরা যারা সবাই সন্ধানী করো, মেডিসিন ক্লাব করো, বিভিন্ন রকম জানো যেটা, যে আমাদের 1 ব্যাগ ব্লাড যদি আমরা দেই তাহলে আমাদের সেখানে 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়তে পারে। তাহলে 5 গ্রাম যদি আছে, তাহলে আমাকে 10 গ্রাম যদি করতে চাই তাহলে মিনিমাম 5 ব্যাগ ব্লাড দিতে হবে। তো আমি আসলে 5 ব্যাগ দিই না, আমি তাকে 3 ব্যাগ দিই, আর বাকিটা আমি তাকে খাবারের মাধ্যমে অথবা উন্নত করতে চাই। তুমি ব্লাড দিচ্ছ কিন্তু তার ব্লিডিং তো হয়েই যাচ্ছে, তাহলে ব্লাড দিয়ে কী লাভ? সো ইউ হ্যাভ টু স্টপ দ্য ব্লিডিং। সো হাউ ক্যান ইউ স্টপ দ্য ব্লিডিং? এটা হলো কোশ্চেন। তাহলে স্টপ দ্য ব্লিডিংয়ের মধ্যে আমরা কীভাবে ব্লিডিং স্টপ করতে পারি সেই ওষুধগুলোকে আমরা নাম বলি। আমি প্রথমে যে নামটা বলতে চাই সেটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিক ইনহিবিটর। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিক ইনহিবিটর, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর। এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিক ইনহিবিটরের মধ্যে মেফেনামিক অ্যাসিড আমাদের কাছে আছে, প্রচুর আমরা ইউজ করি মেফেনামিক। সেই মেফেনামিক কোথায় বন্ধ করে? প্রোস্টাগ্ল্যান্ডিন থেকেই বন্ধ করে দেয়, সাইক্লিন থ্রম্বোক্সিন দুইটাকেই বন্ধ করে দেয়। যে তোমরা দুজনে গন্ডগোল করতেছো, তোমাদের নিজেদের মধ্যে মিলমিশ নাই, কোনো কোঅর্ডিনেশন নাই, তোমরা দুজনেই বন্ধ থাকো। কিন্তু আলাদা করে এমন নয় যে সাইক্লিনকে বন্ধ করতে পারি, থ্রম্বোক্সকে আমি এনকারেজ করতে পারি, এরকম কোনো ড্রাগ আমাদের হাতে নেই। হয়তো বা অনেক সময় আমাদের পরবর্তীতে কখনো আসতেও পারে। আর যেটা করতে পারি সেটা হলো আমাদের ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি, মানে আমরা কোয়াগুলেশনকে এনহ্যান্স করতে পারি। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর আর হলো ট্রানএক্সামিক অ্যাসিড, এই দুইটা দিয়ে আমি আপাতত তার ব্লিডিংটাকে বন্ধ করতে পারি। কিন্তু টোটাল একটু কমিয়ে আনা যাবে, কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধ করার জন্য আমাদের হাতে যে ড্রাগ আছে তা হলো হরমোনস। উই আর ইউজিং দ্য হরমোন। তার কারণ আমরা দেখেছি যে তার এই অ্যাবনর্মালিটিস হচ্ছে হরমোনের অ্যাবনর্মালিটিসের জন্য। তো হরমোন যখন বললাম, একটু আগে তোমরা খেয়াল করেছো, আমরা বলেছি ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামকে বাড়ায় আর প্রজেস্টেরন তাকে লিমিট করে, তাকে কন্ট্রোল করে, তাকে এন্ডোমেট্রিয়ামকে হাইপোপ্লেশিয়া করে দেয়। তাহলে আমরা সবচেয়ে কমন যেটা ইউজ করতে পারি সেটা হলো প্রজেস্টেরন। সো আমাদের হরমোনালের মধ্যে যদি যায়, এটা হলো নন হরমোনালের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর অ্যান্ড ট্রানএক্সামিক। হরমোনের মধ্যে আসো, হরমোনের মধ্যে সবচেয়ে বেশি হলো প্রজেস্টেরন। সো এই যে প্রজেস্টেরন, এখন হলো প্রজেস্টেরনের কথা, উই হ্যাভ সো মাচ প্রজেস্টেরন, আমাদের হাতে অনেক প্রজেস্টেরন আছে এবং একটার চেয়ে একটা ভালো এফিকেসি এবং কমপ্লিকেশনসগুলো কম বা সাইড ইফেক্টগুলো কম, মোর ফ্রেন্ডলি, ওমেন ফ্রেন্ডলি। অনেক প্রজেস্টেরন খেলে পেশেন্টদের দেখা যাচ্ছে যে তাদের ওজন গেইন হয়, তাদের ওজন বেড়ে যায়, তাদের ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তখন তারা খুব ডিসকমফোর্ট ফিল করে। কাজে আমরা তাদেরকে প্রজেস্টেরন দিতে পারি। এখন কথা ছিল প্রজেস্টেরন কীভাবে দিবা? আমরা যে প্রজেস্টেরনটা দিই, সিম্পলি ধরো নরইথিস্টেরন অথবা
মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, এটা খুব কমনলি ইউজ করি। এই ট্যাবলেটটা আমরা দিলাম, তখন একটা করে আমরা দিনে 3 বেলা করে তাকে ট্যাবলেট দিলাম। কখন থেকে শুরু করতে হবে? এখন তো তার ব্লিডিং হচ্ছে আজকে 14 দিন ধরে, তাহলে আজকে থেকে শুরু করতে হবে। আজকে থেকে শুরু করে কয়দিন খাবে? মিনিমাম 21 দিন। তার কারণ 3 দিন খাওয়ার পরে তার ব্লিডিং বন্ধ হয়ে যাবে। প্রবলেমটা সেখানে হয়, যখনই 3 দিন খাওয়ার পর ব্লিডিং হয়েছে, দে আর সো হ্যাপি, ব্লিডিং বন্ধ হয়ে গেছে, তারা ওষুধ বন্ধ হয়ে যায়। আমাদের দেশে পেশেন্টের ড্রাগ কমপ্লায়েন্স অত্যন্ত কম। কাজে তুমি যদি তাকে এটা খুব ভালো করে বুঝিয়ে না দাও, সে 3 দিনের পর বলবে ওরে বাবা এটা দাম দিয়ে কিনতে হয়, এত টাকা দিয়ে ওষুধ কিনবো, কোনো দরকার নেই, ব্লিডিং বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ব্লিডিং শুরু হয়েছে, কারণ প্রজেস্টেরন ছেড়ে দিলে তার আবার ব্লিডিং শুরু হয়ে যাবে, উইথড্রল ব্লিডিং। কাজে তাকে বলতে হবে যে এই প্রজেস্টেরন আপনাকে একটা করে দিনে 3 বেলা খেতে হবে 21 দিন, একদিনও আপনি ছাড়বেন না। ছাড়লেই যেদিন আপনি ছাড়বেন 2 দিনের মধ্যে আপনার আবার অ্যাবনর্মাল ব্লিডিং হবে। বাট একটা সাইকেল দিলা, এই একটা সাইকেল দিলে কি সেই রোগটা ভালো হয়ে যাবে? হবে না। তার কারণ ওর তো অভ্যাস নষ্ট হয়ে গেছে, ওর তো হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিসের কোঅর্ডিনেশন নাই। আমি যেটা বলি, ধরো আমাদের প্রায় এরকম হয় না যে আমাদের একটা অফিস, আমি সিম্পল একটা অফিসের সাথে তুলনা করি, আমি বলেছি কোঅর্ডিনেটর নেই, তো তখন আমরা কী করে বাইরে থেকে আমাদের ওই যে বিভিন্ন দুদক, তারপরে আমাদের বিভিন্ন রকমের প্রশাসন এসে আমাদেরকে হস্তক্ষেপ করে যে হ্যাঁ এখানে অ্যানোমিলিস হচ্ছে, এখানে ডিস্টারবেন্স হচ্ছে, এবং তাদেরকে খুব মনিটর করা হয়। কিছুদিন তাকে মনিটর করার পরে তাকে বলা যায় ঠিক আছে তোমাদের যা যা আমরা সমস্যাগুলো আছে এটাকে আইডেন্টিফাই করেছি এবং আমরা তোমাদেরকে 3 মাস কন্ট্রোল করব। কন্ট্রোল করার পরে তোমাদেরকে ছেড়ে দিব, আমরা দেখব তুমি স্বাভাবিকভাবে সুন্দর মতো চলতে পারো কিনা। কাজেই এটা তোমাকে 3 থেকে 6 মাস এটা কন্টিনিউ করতে হবে। ওই সিস্টেমটা তো ভুলে গেছে, ও শেখাতে হলে তার 3 to 6 মান্থ। তাহলে এই হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিসের সিস্টেমকে ডেভেলপ করার জন্য বা সিস্টেমকে কোঅর্ডিনেশনের মধ্যে আনার জন্য তোমাকে 3 থেকে 6 মাস ট্রিটমেন্ট দিতে হবে। কীভাবে ট্রিটমেন্ট দিয়েছি? 21 দিন দিয়েছি, দিয়ে দেওয়ার পরে ছেড়ে দাও, ওষুধ সে ছেড়ে দিবে, তখন তার ব্লিডিং হবে, তার ব্লিডিং হলো, দিস ইজ মিনিস্ট্রেশন। বাট এই ব্লিডিংয়ের পরিমাণটা কেমন? বেশি হচ্ছে, আর রক্ত তো কম শরীরে। তখন আমি কি করতে পারি? আমি যদি এই সময়টাতে তাকে এই মেফেনামিক অ্যাসিড এবং ট্রামিক্সামিক অ্যাসিড দেই, তাহলে আমাদের তার ব্লিডিংটা কমে যেতে পারে না? তাহলে তখন আমি বলি যখন তোমার ব্লিডিংটা হবে তখন ব্লিডিংটা যেন এক্সেসিভ না হয়, কারণ তোমার এমনি শরীরে রক্ত নাই, তখন তুমি এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর এবং ট্রামিক্সামিক অ্যাসিড এটা 3 দিন খাবা। এটা খেলে পরে তোমার ব্লিডিংটা কিন্তু কমে যাবে। কমে যাওয়ার পরে তুমি 5th ডে অফ দ্য সাইকেল, মাসিকের 5ম দিন থেকে এই ওষুধটা এভাবে কমপক্ষে 3 মাস তুমি খাবা। তাহলে আমরা কি করলাম? আমরা বললাম একটা করে দিনে 3 বেলা আমরা ট্যাবলেট দিয়েছি। 5th ডে, আজকে এখন তার ব্লিডিং হচ্ছে 14 দিন, কাজে আজকে থেকে শুরু করতে হবে, করে 21 দিন দিলাম, ছেড়ে দিলাম, দিলে তার যে ব্লিডিংটা হলো বেশি যেন না হয়, যেন এই 2টা দিলাম, তারপর 5ম দিন থেকে আমি আবারও দিলাম। তাহলে এই হলো আমার প্রেসক্রিপশনের প্যাটার্ন, কমপক্ষে 3 থেকে 6 মাস। বাই দিস টাইম তাকে আমি ব্লাড দিয়েছি, তার এনিমিয়া কারেকশন করেছি, এবং তার পরবর্তীতে তাকে আমি বাসায় ছুটি দিয়ে দিলাম, 3 ব্যাগ ব্লাড দিলাম এবং আয়রন ক্যাপসুল দিয়ে ছুটি দিলাম। আর ব্লিডিং যদি তার বেশি না হয় তাহলে আস্তে আস্তে সে খাবারের মাধ্যমে, আয়রন কন্টেনিং ফুড বা অন্য কিছুর মাধ্যমে সে কিন্তু এই ব্লিডিংটাকে কাভার করবে। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পিউবার্টি মেনোরেসিয়া। হরমোনের মধ্যে আর কোনো হরমোন আছে? ইয়েস, উই ক্যান গিভ দ্য কম্বাইন্ড ওরাল পিল, ওসিপি। কম্বাইন্ড ওরাল পিল কিন্তু খুব ভালো, বাট সমস্যা হলো খুব ছোটো বাচ্চাদের কিন্তু আমরা কম্বাইন্ড ওরাল পিল দেই না। বাট যদি এই মহিলার বয়স 22 বছর হয়, শি ইজ ম্যারিড 22 ইয়ার্স বয়স, তার জন্য কিন্তু তুমি এই ট্রিটমেন্ট সবটুকু দিতে পারো। এবং সে যদি বাচ্চা নিতে না চায়, ইউ ক্যান গিভ দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সবচেয়ে সোজা। এটা হলো আমাদের গভর্নমেন্ট থেকে সাপ্লাই আছে কম্বাইন্ড ওরাল পিল, সে পিল খেলো, তার সাইকেল রেগুলার হলো। কাজে ফার্স্ট লাইনে আমরা তাকে প্রজেস্টেরন দিতে পারি, ওরাল কন্ট্রাসেপশন দিতে পারি, পিল, এবং 3 থেকে 6 সাইকেল দেওয়ার পর নিয়ম হয়ে গেল। তখন যদি এই মেয়েটা বেবি নিতে চায়, এটা ছেড়ে দিয়ে সে আবার বেবির জন্য ট্রাই করতে পারবে, কারণ এখন তাদের সিস্টেম ডেভেলপ। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ। রিপ্রোডাক্টিভ এজের মধ্যে আরও একটু, এটা হলো রিপ্রোডাক্টিভ এজের মধ্যে ইউজুয়ালি আমরা নন হরমোনাল, হরমোনের মধ্যে প্রজেস্টেরন অর ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটা মিলে দিতে পারি। আর কিছু আছে, আরও কিছু আছে, যেমন জিএনআরএইচ অ্যানালগ, অ্যান্টি ইস্ট্রোজেন, অ্যান্টি প্রজেস্টেরন, এরকম কিছু ওষুধের স্টেপ তোমাদের বইতে আছে, কিন্তু ওইটা আসলে আমরা তোমাদের অতদূর পর্যন্ত কিন্তু আসলে জিজ্ঞাসা করবো না। এটুকু পর্যন্ত তুমি যদি থাকতে পারো, আই এম হ্যাপি এনাফ। এখন আসো, 2টা গ্রুপ বলে ফেললাম আমরা, পিউবার্টি বলেছি আর আমরা বলেছি
রিপ্রোডাক্টিভ এজ। এখন ধরো প্রি মেনোপোজাল মানে হলো আমাদের দেশে অ্যাভারেজ একটা মহিলার মেনোপোজ হতে 50 থেকে 52 বছর পর্যন্ত সময় লাগে। বাট কখনো কখনো কিছু কিছু মহিলা দেখা যায় যাদের এই মেনোপোজের আগের 5 থেকে 7 বছর পর্যন্ত তার একটা অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। তো সেটাকে আমরা বলছি প্রি মেনোপোজাল। তাহলে কি হয়েছে, এই দিস ইজ ইউটেরাস, এখন এখান থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে। এদের ইউটেরাসের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস খুব এই বয়সে বেশি হয়। ফাইব্রয়েড বলো, অ্যাডিনোমায়োসিস বলো, নেই ডিউবিতার, আমরা ডায়াগনোসিসে কোনো কনফিউশন নেই। তাহলে এই মহিলার যখন তুমি করবা, মানে ডায়াগনোসিস ইনভেস্টিগেশনস করবা, একটা ইনভেস্টিগেশনস খুব জরুরি, সেটা হলো এটার একটা ডিএনসি করা খুব দরকার। এটা গেল ডায়াগনস্টিক ডিএনসি। এটা কিন্তু তোমাদের বলেছিলাম ডিয়াগনোসিস থেরাপিউটিক হতে পারে, ডায়াগনস্টিক হতে পারে। কেন ডায়াগনোসিস করতে চাই, ডিএনসি কেন করতে চাই, তার কারণ এই যে মহিলার এই যে হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া অফ দ্য endometrium, there is a chance of endometrial carcinoma, there is a chance of endometrial polyp। সেই জন্য আমাদের একটা ডিএনসি করাটা দরকার। সে কারণে একটা 45 বছর মেয়ে তুমি মহিলা তাকে তুমি শুধুমাত্র প্রজেস্টেরন দিয়ে রেখেই দিচ্ছ দিনের পর দিন, এটা কিন্তু অন্যায় হবে। কারণ তুমি তাকে অবশ্যই একটা ডায়াগনস্টিক ডিএনসি করবা। ডায়াগনস্টিক ডিএনসিতে আরেকটা সুবিধা আছে, সেটা হলো এটা তুমি যখন করলা তখন এই যে খারাপ এন্ডোমেট্রিয়ামটা চলে যাওয়ার পর তুমি যদি তাকে প্রজেস্টেরন দাও তাহলে খুব সুন্দর সাইকেলটা রেগুলার হয়ে গেল এবং তুমি শিওর যে তার কোনো ম্যালিগনেন্সি নেই। তাহলে আমরা প্রি মেনোপোজাল এজ যদি হয় তার ইনভেস্টিগেশনসের মধ্যে অফকোর্স আমাদের একটা ডায়াগনস্টিক ডিএনসি থাকতে হবে। তারপর পোস্টমেনোপোজাল লেডি অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, ইট ইজ ডিউ টু ম্যালিগনেন্সি আনলেস ইট প্রুভড আদারওয়াইজ। পোস্টমেনোপোজাল ব্লিডিং কখনো অ্যালাউ করা যাবে না। কোথায় ব্লিডিং ম্যালিগনেন্স হতে পারে, দেয়ার মে বি সার্ভাইকাল ক্যান্সার, দেয়ার মে বি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তো এদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হলে তাহলে ডিএনসি করেও আমরা এটা করতে পারি, অথবা উই ক্যান ডু এ হিস্টারোস্কোপি করলে কী হলো আরও সুবিধা, একদম কোন জায়গা থেকে তুমি এটা বায়োপসিটা নিলে এটা দেখতে পাও, কোনো পলিপ আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা তুমি খুব ভালো করে দেখতে পাও। সো ডায়াগনস্টিক টুল। এখন তুমি যদি বলো একটা পিউবার্টি মেনোরিজিয়া, তার জন্য কি তুমি ডিএনসি কখনো করবা? কোনো দিন না। তার জন্য কি তুমি হিস্টারোস্কোপ করবা? কখনো না। সো ইট ডিপেন্ডস আপন দ্য এজ অফ দ্য পেশেন্ট। সো ইউ হ্যাভ টু ফার্স্ট ক্লারিফাই যে হোয়াট ইজ দ্য এজ অফ ইউর পেশেন্ট। তাদের ডিফারেন্ট ম্যানেজমেন্ট। কোনো পিউবার্টি মেনোরিজিয়াকে আমরা ডিএনসি করি না, কোনো অপারেটিভ প্রসিডিউরে যাই না। তাহলে আমরা এই পোস্টমেনোপোজাল লেডি যদি হয়, অফকোর্স ইউ হ্যাভ টু ডু এ হিস্টারোস্কোপ অ্যান্ড দ্য ডায়াগনস্টিক ডিএনসি, যে তার কোনো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে কিনা। তাহলে দিস ইজ দ্য ম্যানেজমেন্ট। এখন হরমোনাল ম্যানেজমেন্টের কথা বলছিলাম, এখন লাস্ট আসো সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে অলরেডি একটা আমরা বলে ফেলেছি ডিএনসি। ইন্ডিকেশন কি? প্রিমেনোপোজাল, পোস্টমেনোপোজাল ব্লিডিং। তাদের জন্য অ্যাবনর্মাল ব্লিডিং হলে ডায়াগনস্টিক ডিএনসি করতে হবে। ইট ইজ সার্জারি। সুবিধা কি? এই যে পচা এন্ডোমেট্রিয়াম রয়েছে তুমি ফেলে দিলে পরে পচাগুলো চলে গেল, পচাগুলোর মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা তুমি দেখে নিলা, নতুন করে একটা এন্ডোমেট্রিয়াম আসলো, তুমি তাকে প্রজেস্টেরন দিলা, সে ভালো হয়ে গেল। বাট দিনের পর দিন তার ব্লিডিং হয়েই যাচ্ছে, নো ইমপ্রুভমেন্ট উইথ দ্য হরমোন, নো ইমপ্রুভমেন্ট উইথ দ্য প্রজেস্টেরন, নো ইমপ্রুভমেন্ট উইথ দ্য ইস্ট্রোজেন কম্বাইন্ড পিল অথবা ডানাজল, কোনো কিছুতে ইমপ্রুভ করছে না। দেন ইউ ক্যান গো ফর দ্য সার্জারির মধ্যে একটা পার্ট ডিএনসি, বাট ডেফিনেটিভ সার্জারির মধ্যে আরও আছে, সেটা হলো আমাদের হিস্টেরেক্টমি। ইউট্রাস এই ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংয়ের জন্য ইউট্রাস ফেলতে হয়, এরকম পেশেন্ট আমাদের প্রচুর আছে। এবং আমরা যদি দেখি যে আমাদের হাসপাতালে কোন কোন ইন্ডিকেশনে আমরা ইউট্রাস ফেলছি, তার মধ্যে দেখা যাবে ফাইব্রয়েডের পরেই কিন্তু আমাদের, কাজেই এটার জন্য আমাদের প্রচুর ইউট্রাস ফেলে দিতে হচ্ছে। বাট আমরা যেরকম চট করে হিস্টেরেক্টমির কথা বলি, বাইরের ডেভেলপড কান্ট্রিগুলোতে ওদের মাঝখানে আরেকটা স্টেপ আছে। ওরা কি করতে পারে, এই এন্ডোমেট্রিয়ামকে অ্যাবলেশন করে দেয়, মানে এন্ডোমেট্রিয়ামকে নষ্ট করে দেয়। সিম্পলি এই যে এন্ডোমেট্রিয়ামটা আছে, এন্ডোমেট্রিয়ামকে একটা লেজার দিয়ে, একটা রোলার বল দিয়ে পুড়িয়ে দিল, কোনো এন্ডোমেট্রিয়াম নাই, ইউট্রাস থাকলো। তাহলে যদি লাভ কি? আমার যদি এন্ডোমেট্রিয়াম না থাকে, রেগুলার মিনিস্ট্রেশন না হয়, তাহলে ইউট্রাসটা রাখার লাভ কি? লাভ হলো
ওদের ওখানে হয় কি যে এই যে মেজর সার্জারি এদের কস্টিংস হলো অনেক বেশি, ইন্স্যুরেন্স অনেক বিরাট ফ্যাক্টর। আমাদের তো হাসপাতালে রুগীরা আসে, শুয়ে থাকে, 5 দিন 7 দিন শুয়ে থাকার পর একদিন ওটি করে বাসায় চলে যায়, কোনো টাকা পয়সা খরচা হয় না। বিদেশে কিন্তু এরকম না, ওদের একটা ট্রিটমেন্টের পিছনে কত কস্টিংস আসবে, কত খরচ আসবে, এটা তাদের বিচার করে তারপরে সেটা করতে হয়। তাছাড়া একটা মেজর সার্জারি, তার অ্যাবডোমেন ওপেন করেছো অথবা ভ্যাজানাল রুটে করা হয়েছে, তার যে সার্জারির যে বার্ডেনটা, এই বার্ডেনটা তার থাকলো না। কাজেই তাদের ওটা আছে, অথবা তারা এখানে বলতেছে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, অথবা এখানে যে ইউট্রাইন আর্টারি আছে এটাকে কোয়াগুলেটেড করে বন্ধ করে দেয়, এম্বোলাইজেশন অফ দ্য ইউট্রাইন আর্টারি। ইউট্রাইন আর্টারি সাপ্লাই যদি না থাকে একসময় এটা অ্যাট্রোফি হয়ে যায়। সো দিজ আর দ্য সার্জারি। তাহলে সার্জারির মধ্যে 1 নম্বর হলো ডিএনসি, 2 নম্বর আমরা বলেছি হিস্টেকটমি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেকটমি। মাঝখানে আমাদের দেশে নাই, ওরা বলেছে অ্যাবলেশন, এন্ডোমেট্রিয়াম অ্যাবলেশন অথবা ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন। সো দিস ইজ দ্য সার্জারি। তাহলে আমাদের দেখো, আমরা ম্যানেজমেন্টের মধ্যে বলেছি যে আমাদের পিউবার্টি, রিপ্রোডাক্টিভ এজ, প্রিমেনোপোজ, মেনোপোজ, ড্রাগ ট্রিটমেন্ট, নন হরমোনাল, মেফেনাইমিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড, হরমোনাল। ফার্স্ট লাইন হলো প্রজেস্টেরন, দিলে সাইক্লিক্যালি দিতে হবে, কমপক্ষে 3 থেকে 6টা সাইকেল। তারপরে আছে হরমোনালের মধ্যে কম্বাইন্ড ওরাল পিল অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন। উই হ্যাভ ডানাজল, উই হ্যাভ দ্য অ্যান্টিস্ট্রোজেন, অ্যান্টিপ্রজেস্টেরন অর GnRH অ্যানালগস, অথবা intrauterine contraceptive device containing the progesterone, 3rd generation IUCD, মিরেনা যেটা আমরা বলেছি, প্রজেস্টার সার্ট, এগুলো যদি দেওয়া যায়, প্রজেস্টেরন দিয়ে দিলা, কাজে সেখান থেকে আমরা IUCD আমরা বলেছি যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং করে। আবার অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং ট্রিটমেন্টের জন্য কিন্তু আমরা IUCD কন্টেনিং প্রজেস্টেরন এটা ইউজ করতে পারি। তাহলে দিজ আর দ্য হরমোনাল। তারপরে যদি না হয়, ইউ হ্যাভ দ্য সার্জারি। হোয়াট আর দ্য সার্জারি? DNC diagnostic tool. At the same time, you will get some benefit because you are removing the necrosed endometrial tissue. Healthy tissue hobe, then you go for the progesterone and we can go for the total abdominal hysterectomy. কার জন্য? যদি তার এক্সট্রিম এজে বয়স বেশি হয়, বাট আমরা তো রিপ্রোডাক্টিভ এজ, যার বয়স 32 বছর 35 বছর, তার জন্য হিস্টেরেক্টমি করতে পারছি না, ওই পেশেন্টদেরকে দীর্ঘদিন ধৈর্য ধরে আমাদেরকে চিকিৎসা করতে হয়। তবে মনে রাখবা, প্রি মেনোপোজাল এবং পোস্ট মেনোপোজালের যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয়, অফকোর্স ইউ শুড এক্সক্লুড দ্য ম্যালিগনেন্সি, স্পেশালি ইউ শুড এক্সক্লুড দ্য এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তাহলে ডিউবি কি সোজা হয়েছে? আমরা বলেছি পাম কয়েন, আমরা বলেছি মেনোরেজিয়া, আমরা বলেছি এপিমেনোরিয়া, পলিমেনোরিয়া, হাইপোমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, আমরা বলেছি ডিউবি, আমরা বলেছি ওভুলার ব্লিডিং, অ্যানোভুলার ব্লিডিং, আমরা বলেছি তাদের ডায়াগনোসিস কীভাবে করব, আর আমরা তাদের ম্যানেজমেন্ট কী করে করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। বইটা একটু বড়, চ্যাপ্টারটা একটু বড়, বাট অ্যাডমিনিস্ট্রেশনটা আমার মনে হয় যে একটু তোমাদের কাছে সোজা হবে। আশা করছি তোমরা একটু ভালো বুঝতে পারবে। কোনো কোশ্চেন থাকলে তোমরা লিখে রাখতে পারো, আমি পরে সময় করে অ্যান্সার করে দিব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।